Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সামনে যিনি বসে আছেন ওনার নাম রমাপতি বসু। বয়স 50-এর কোঠা পার করেছে, আর সেই বয়সের ভারেই দেহের খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। মুখে দাড়ির বালাই নেই, কেবল নাকের নিচে খুব সাবধানে আর যত্ন করে কাটা গোঁফটা ভদ্রলোকের মুখের শোভা বাড়িয়ে দিয়েছে বেশ খানিকটা। বেশ কিছুক্ষণ গভীর পর্যবেক্ষণ করার পরেও ওনার মাথায় একটিও কালো চুলের দেখা পেলাম না। দেহের গঠন মাঝারি, 8-10টা সাধারণ মানুষের মতোই। কেবল মুখ খুললেই সামনের পাটির একটা সোনায় বাঁধানো দাঁতের জন্য বেশ খানিকটা দৃষ্টি আকর্ষণ করে বলাই যায়। রমাপতি বসু আমাদের এখানে এসেছেন মিনিট 10 হলো। আমাদের চাকর পুঁটিরাম এর মধ্যেই 3 কাপ চা আর সাথে বিস্কুট দিয়ে গিয়েছে। যদিও রমাপতিবাবু বিস্কুট না নিলেও চায় কিন্তু আপত্তি করলেন না। চাটা শেষ করে কাপটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, একটা অদ্ভুত সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি অনিরুদ্ধবাবু। অনিরুদ্ধর কাছে যারাই আসে তারা শুধু শুধু গল্প আড্ডা দেওয়ার জন্য আসে না, তাই ইনিও যে কোনো দরকারই এসেছেন সেটা নতুন কি। অনিরুদ্ধ কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। রমাপতি বসু আবার বললেন, আসলে ঘটনাটা শুরু হয়েছে মাসখানেক হলো। প্রথম দিকটায় তেমন কিছু মনে হয়নি জানেন, কিন্তু গত দিন সাতেক ধরে এমন উপদ্রব শুরু হয়েছে যে রীতিমতো বাধ্য হই এখানে আসতে হলো আমাকে। কেমন উপদ্রব? এতক্ষণে অনিরুদ্ধ প্রশ্নটা করল। শুনে রমাপতি বাবু পকেট থেকে কয়েকটা পাথরের টুকরো বের করে এগিয়ে দিলেন। আমি একটু অবাকই হলাম। উনি পাথরগুলো কেন ওনার সাথে বয়ে এনেছেন সেটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আর তাছাড়াও পাথরগুলো দেখে আঘামরি কিছু মনে হলো না। সাধারণ পাথর, রাস্তাঘাটে যেমন পড়ে থাকতে দেখা যায় আর কি। দেখলাম অনিরুদ্ধ একটু অবাক হয়ে তাকিয়ে আছে ভদ্রলোকের হাতের দিকে। ওই সাধারণ পাথরগুলোর মধ্যে সেও হয়তো অসাধারণ কিছু খোঁজার ব্যর্থ চেষ্টা করছে। দেখে তো মনে হচ্ছে খুব সাধারণ একটা পাথর রাস্তার ধারে পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এইগুলো আমার বাড়ির সামনে রাস্তায় অনেক পড়ে আছে। এগুলো কোনো বিশেষত্ব নেই আমি জানি, কিন্তু বলেই তিনি পাথরের টুকরোগুলো টেবিলের উপর রেখে আবারও নিজের পাঞ্জাবির পকেটে হাত ঢোকালেন। এরই ফাঁকে গুনে দেখলাম মোট 5টা পাথর। আপনার সামনে রাখা পাথরগুলোয় কোনো বিশেষত্ব নেই ঠিকই, কিন্তু এইগুলোই আছে, এইগুলো নিশ্চয়ই আছে। বলেই রমাপতি বাবু কয়েকটা অতীব জীর্ণ ময়লা দলা পাকানো কাগজের টুকরো এগিয়ে দিলেন। অনিরুদ্ধ সেগুলো হাতে নিল, তারপর দেখতে লাগলো মন দিয়ে। এর মধ্যেই রমাপতিবাবু আবার বললেন, এই কাগজের টুকরোগুলো পাথরের গায়ে মুড়িয়ে আমার দিকে ছোড়া হচ্ছে জানেন। অনিরুদ্ধ একে একে সবগুলো কাগজের টুকরো দেখল। আমিও উঁকি দিলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। অনিরুদ্ধ একটু অবাক হয়ে বলল, কিন্তু এখানে তো কিছুই লেখা নেই। হ্যাঁ নেই, এগুলো গত 1 মাস ধরে এসেছে বলতে আমার দিকে রীতিমতো ছোড়া হয়েছে। বাড়ির উত্তর দিক থেকে ওইদিকে একটা গলি আছে, আর সেখান থেকে বাড়ির দোতলার বারান্দাটা খুব ভালো করে দেখা যায়। সেখানে আমি রোজ নিয়ম করে বিকেলবেলা ওই একটু বসি আর কি। মাসখানেক আগে হঠাৎই আমার ঠিক মাথার পেছনের দিকে দেওয়ালে টক করে একটা শব্দ হওয়ায় সেদিকে তাকিয়ে দেখি কাগজ দলা পাকিয়ে পড়ে আছে। উঠে গিয়ে মাটিতে পড়ে থাকা দলা পাকানো কাগজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেখছিলাম।
অবাক হলাম জানেন, কারণ জিনিসটা বেশ ভারী। আর তারপরই দেখলাম এই পাথরের একটা টুকরো তা ভেতরে রাখা। ভাবলাম হয়তো আশেপাশে বাচ্চারা খেলা করতে করতে জিনিসটা ভুল করে আমার দিকে ছুঁড়ে দিয়েছে। এমনটা মনে হওয়ার কারণ হলো, সত্যিই সেদিন গলির মুখটায় কয়েকটা বছর সাতেকের বাচ্চা খেলা করছিল, আর বারান্দাটা খুব বেশি উঁচুতে তো নয়। কিন্তু তার ঠিক 3 দিন পরে আবার ওই একই ঘটনা। কিন্তু এইবার জিনিসটা কোন দিক থেকে যে ছুটে এলো আমি ধরতে পারলাম না। তার ঠিক 3 দিন পর, হ্যাঁ ঠিক 3 দিন পর আবারও এইভাবেই 3 দিন পর পর একটা করে পাথরে মোড়া সাদা কাগজ ছুটে আসতে লাগলো আমার দিকে। একদিন তো সেটা একেবারে মানে আমার কপালে এসে লাগলো জানেন। ভাগ্য ভালো বলে গতি খুব একটা ছিল না, যদি থাকতো এই সামনে আঘাতটা দেখতে পাচ্ছেন না, এই যে কি হতো বলুন দেখি। এইটুকু বলে রমাপতি বসু থামলেন। ভাবার বিষয় বটে, একেবারে নিয়ম করে ঠিক 3 দিন পর পর কেউ কেনই বা এমন কাজ করতে যাবে? আর তাছাড়া সাদা কাগজে তো কিছু লেখাও নেই। অনিরুদ্ধ আবার বলল, আপনি বললেন 1 মাস আগেই ঘটনার সূত্রপাত, কিন্তু পাথর তো কেবল 5টা। কথাটা শুনে রমাপতি বাবু একটু হাসলেন, বললেন, পাথর কেউ তুলে রাখতে যাবে কেন বলুন দেখি? আর তাছাড়া সেগুলো তো আর মাহামুরি কিছু নয়, বাড়ি থেকে বের হলেই চোখে পড়ে, ফেলে দিছি। তার মানে এগুলো রাখার কোনো কারণ আছে, তাই তো? আগে হ্যাঁ, কারণ আছে, আর সেটা হলো এইগুলো। বলে রমাপতি বাবু আবারও নিজের পকেটে হাত ঢোকালেন। তারপর আবারও কয়েকটা কাগজের টুকরো বের করে আনলেন। এগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়, তবে তফাতেই যে আগে এইগুলো দলা পাকানো থাকলেও এখন বেশ যত্ন সহকারে ভাঁজ করে রাখা। সবচাইতে বড় কথা হলো এগুলোতে কিছু একটা লেখা আছে। কাগজের টুকরোগুলো অনিরুদ্ধর দিকে এগিয়ে দিতে দিতে বললেন, এই 5টা কাগজের টুকরো গত 7 দিনে পেয়েছি। অনিরুদ্ধ হাত বাড়িয়ে সেগুলো হাতে নিল। তারপর সবগুলো ভালো করে দেখে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তার মানে মাঝখানে কয়েকটা দিন কিছু ঘটেনি, তাই তো? না 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 না, ঘটেছে ঘটেছে, আর সেটাও গুনে গুনে 3 দিন পর পরই, কিন্তু গত 7 দিনে এই 5 বার। আচ্ছা বেশ, কিন্তু এখানে আলমারির কথা বলা হয়েছে, সেটা কেন? জিনিসটা আপনার নয়? এই কথাটা বলার একটা কারণ আছে। গত 7 দিন ধরে রমাপতি বাবুর দিকে ছোঁড়া কাগজের টুকরোগুলোতে লেখা আছে, আলমারিটা ফেরত দিয়ে আসো, এতেই মঙ্গল। 5টা কাগজে একই লেখা, একই হাতের। আসলে আপনি ঠিকই বলেছেন জানেন, আলমারিটা আমি গত 1 মাস না ওই 1 মাস 4 দিন আগেই কিনেছিলাম। পুরনো? আগে হ্যাঁ, নতুন জিনিসে এখন ভেজাল জানেনই তো। এখন তো আবার কাঠে রং করে দিব্যি চালিয়ে দেয়, আর তাই অনেক দিন থেকেই একটা পুরনো আলমারি কেনার ইচ্ছে ছিল। পুরনো জিনিস একেবারে খাঁটি হয়। তা যাই হোক, সেই জন্য আমি এসব পুরনো জিনিস এই যেসব স্থানে পাওয়া যায় বা যারা বিক্রি করে সেখানে গিয়ে খোঁজ করছিলাম। কয়েকটা পেয়েও ছিলাম ঠিকই, কিন্তু ওই পছন্দ হয়নি। তাই বাধ্য হয়ে সবাইকেই বলে আসলাম যে যদি কোনো ভালো আলমারি আসে তাহলে যেন আমাকে একবারটি জানায়। ঠিকানা দিয়ে আসলাম। সেদিন সকালবেলা একজন এসে বলল যে তাদের কাছে একটা ভালো আলমারি নাকি এসেছে, আমি যেন একবার গিয়ে দেখি। লোকটাকে আমি চিনতাম, ভাবলাম সে ভালো কথা, কাজ তো কিছু নেই, শুধু শুধু পরে যাব কেন, এখনই যাই বরং। লোকটার সাথেই গেলাম। আলমারিটা দেখে কিন্তু আমার খুব পছন্দ হলো। একে তো সুন্দর হাতের কাজ, তার উপরে জিনিসটা বেশ পুরনো, মজবুতও বটে। দোকানদার জানালো কয়েকদিন আগে কোথাকার এক জমিদার বাড়ির জিনিসপত্র নিলামে উঠেছে, সেখানেই নাকি এটা ছিল। ভাবলাম বেশ ভালোই হলো, ঘরে জমিদারি আমলের কিছু একটা থাকলে মানে একটা জমিদার ব্যাপার তো থাকে। আমি তাই আর দরাদরি করলাম না, তখন কাছে অত টাকা তো ছিল না। যে টাকা ছিল সেটা দিয়ে পরে নিয়ে যাব বলে চলে এলাম। পরের দিন সকালে গিয়ে নিয়েও আসলাম। প্রথম 3-4 দিন কিছুই হয়নি, তারপর থেকে সমস্যাটা শুরু হলো। প্রথমে ভেবেছিলাম বুঝি পুলিশকে জানাই, কিন্তু ঘটনাটা যে ভুতুড়ে মশাই। এই শেষের কথাটা শুনে আমি আর অনিরুদ্ধ দুজনেই বেশ অবাক হলাম। ভুতুড়ে? এখানে ভুতুড়ে বিষয় আসলো কোথা থেকে বুঝতে পারলাম না। ভুতুড়ে? আলো বাদ ভুতুড়ে,
যদি তাই না হবে, আমি বারান্দার উপরে বসে দেখি আশেপাশে কেউ নেই, অথচ ও কোথা থেকে ছুটে এলো একটা পাথর। হ্যাঁ, ভুতুরে নয়? আর তাছাড়া শেষের কথাটা বলতে গিয়েও রমাপতিবাবু কেমন যেন থেমে গেলেন। আর তাছাড়া? এবার রমাপতিবাবু গলা নামিয়ে অতি সাবধানে বললেন, এই 7 দিন ধরে আমার দোতলার ঘরের জানলার কাছে কেউ একটা বসে থাকে মশাই, আর আর বলে যে আলমারি ফিরিয়ে দে, আলমারি ফিরিয়ে দে। এবার ভাবুন তো, এটা ভুতুরে নয়? অত রাতে একজন মানুষ কি এমনটা করতে পারে? এমনও তো হতে পারে যে কেউ কোনো উপায়ে জানালায় উঠে আপনাকে ভয় দেখানোর জন্য কাজটা করে। না 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 না, সেটা সম্ভব নয়। দেখুন, আমি যে ঘরে থাকি সেই ঘরে জানলার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই। অনিরুদ্ধ কিছুক্ষণ কোনো কথা বলল না। দেখলাম সে কিছু একটা ভাবছে। মনে মনে একটু হাসি পেল। শেষে কিনা অনিরুদ্ধকে ভূতের সন্ধান করতে হবে। যদিও ভূত বলে কোনো জিনিস আছে কিনা বিশ্বাস করি না। সে বলল, যদি ভুতুরেই হয় তাহলে তো আমার কিছু করার নেই। আমি তো কথাটা শেষ করতে না দিয়ে রমাপতিবাবু বললেন, আপনি একবারে চলুন না অনিরুদ্ধবাবু, এভাবে চললে তো একেবারে ভয়ই মারা পড়ব। দেখুন, আমি জানি আপনি ঠিক এর একটা ব্যবস্থা করতে পারবেন, আপনি একবারটি চলুন। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানাটা দিয়ে যান, আমি পরে না হয়। না 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 না, পরে কেন, পরে কেন? আপনি, আমার গাড়ি আছে সাথে, আপনি এখনই চলুন না, দয়া করে এখনই চলুন, আপনার কোনো অসুবিধা হবে না। আমার ড্রাইভার আপনাকে আবার পৌঁছে দিয়ে যাবে, আপনি চলুন একবারটি। রমাপতিবাবু যে সাথে গাড়ি নিয়ে এসেছেন সেটা তিনি আসার সময় দেখেছি। আর অনিরুদ্ধকে একেবারে বগল দাবা করে নিয়েই এখান থেকে উঠবেন সেটা বুঝতে পেরেই অনিরুদ্ধ বলল, আচ্ছা ঠিক আছে চলুন। অগত্যা আমাদের উঠতে হলো। নিচে এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। এই বয়সে এসেও 4-4টে লোককে নিয়ে রাস্তায় ছুটতে হবে সেটা ভাবলেও কেমন যেন কান্না পায়। বুঝলাম এই গাড়িটাও তিনি কোনো পুরনো গ্যারেজ থেকেই কিনেছেন। আমি আর অনিরুদ্ধ গাড়িটার দিকে তাকিয়ে আছি দেখে তিনি একটু হেসে বললেন, গাড়িটা একটু পুরনো হয়েছে ঠিকই, তবে বেশ চলে। হ্যাঁ, বেশ চলে। একটু পুরনো? এই গাড়িকে যদি তিনি একটু পুরনো বলেন তাহলে আমার বয়সও 16। যাই হোক, আমরা গাড়িতে উঠে বসলাম। আর বসতেই গাড়িটা মোটামুটি 5-6 বার চেষ্টা করার পর চালু হলো আর দুলকি চালে রাস্তায় ছুটতে শুরু করলো। গাড়ির যে গতি তাতে জানলা দিয়ে দেখলাম একটা সাইকেল দিব্যি আমাদের আশেপাশে ছুটে চলেছে। আধ ঘন্টার জায়গায় প্রায় 1 ঘন্টা লাগিয়ে গাড়িটা যখন অতি কষ্টে আমাদের রমাপতি বাবুর বাড়ির সামনে নামালো, তখন যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তিনি আমাদের দিকে হাসি হাসি মুখ করে বললেন, হ্যাঁ চলুন। বলেই তিনি নিজেই বাড়ির অনেক পুরনো জং ধরা লোহার গেট খুলে ভিতরে প্রবেশ করলেন। আর ঢুকতেই চোখ গেল সামনের দিকে। বাড়িটা দোতলা, কিন্তু খুব বেশি বড় নয়। রমাপতি বাবুর গাড়ির মতো বাড়িটারও অবস্থা একেবারে নাজেহাল। উপরে নিচে মিলিয়ে 4টে চিলে কোঠার মতো ঘর। দেওয়ালের রং চুনকাম সব কত বছর আগে অদৃশ্য হয়েছে, বোধহয় ভদ্রলোক নিজেও মনে করতে পারবেন না। তিনি বললেন, এখানে আমি একাই থাকি, লোক তো নেই কেউ। স্ত্রী ছিল, তা তিনি গত হয়েছেন। যাকে আসুন। আমরা রমাপতি বাবুর পিছন পিছন হাঁটতে লাগলাম। তিনি অনবরত আসুন আসুন বলেই চলেছেন, যদিও বলার কোনো কারণ ছিল না, কারণ আমরা এমনিতেই এগোচ্ছিলাম। বাড়ির এপাশে উপরের দিকে একটা সিঁড়ি উঠে গিয়েছে। এবার আমরা সেই সিঁড়ির পথই ধরলাম। গুনে গুনে 7টা সিঁড়ি পার করে আমরা যখন উপরের তলায় দ্বিতীয় ঘরের দরজার কাছে পৌঁছলাম, তখন রমাপতি বাবু ওনার স্বভাবসুলভ হাসি হাসতে হাসতে বললেন, এখানেই আমি বসে থাকি বিকেলবেলা। আমি একবার আশপাশটা দেখে নিলাম। তিনি যদিও বলার সময় বারান্দা কথাটা উল্লেখ করেছিলেন, কিন্তু আমার সেটা মনে হলো না। তবে হ্যাঁ, রেলিং বলা চলে। একপাশে একটা লোহার চেয়ার রাখা। বুঝলাম ভদ্রলোক প্রত্যেকদিন বিকেলে সেখানে বসেই সময় কাটান। কিন্তু তিনি যে বলেছিলেন কোথা থেকে পাথর ছুটে আসে সেটা নাকি দেখা যায় না। এর একটা কারণ অবশ্য হতে পারে আশেপাশে বেশ কয়েকটা ছোট ছোট বাড়ি, আর সেই সাথে একটা করে সরু গলির মতন। সেসবের থেকে একটা পাথর যদি ছুঁড়ে ফেলা হয় তাহলে দেখার কথাও নয়। আমরা 3 জনেই ভেতরে প্রবেশ করলাম। ঘরটা ছোট, দুদিকে 2টো জানালা। ঘরে আসবাব বলতে একটা কাঠের চৌকি, সেটারও বয়স হয়েছে। একটা টেবিল, 2টো চেয়ার
আর একটা মাঝারি গড়নের কাঠের তৈরি আলমারি, যার পুরোটাই লাল আর মাঝে মাঝে কালো রঙের বাহার, ঠিক যেন দাবার ছক। একটা আলমারির এমন উদ্ভট রং হতে পারে জানা ছিল না, তবে একটু কাছে যেতেই দেখলাম ভদ্রলোক ভুল কিছু বলেননি। সত্যি, যিনি এই আলমারি তৈরি করেছেন তার হাতের কাজ আছে বলতে হয়। যদিও অনেক দিনের পুরনো, তবুও পুরো আলমারি একেবারে কারুকার্যে ভর্তি। এইটাই হলো সব নষ্টের মূল। যেদিন থেকে এটাকে ঘরে এনেছি তার কিছুদিন পর থেকেই যত কাণ্ড শুরু হয়েছে। কথাটা অবশ্য আমাদের বলার দরকার ছিল না, কারণ ঘরে এই একটি মাত্র জিনিস যার দিকে সবার আগেই নজর পড়ে, আর তাই আমাদের নজর অনেক আগেই পড়েছে তো বটেই, সেই সাথে অনিরুদ্ধ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাও শুরু করেছে। বলল, এমন আলমারি আগেকার দিনের জমিদার তো বটেই, এমনকি প্রভাবশালী লোকেদেরও খুব পছন্দের ছিল। সে তো বটেই। যদি তাই না হতো তাহলে কি আর জমিদার এটাকে রাখতেন বলুন? হ্যাঁ, রাখতেন না তো। কিন্তু সে তো বুঝলাম, এর গায়ে এমন দাবার ছকের মতো কালো আর লাল রং করা কেন, সেটা তো বুঝতে পারছি না। কথাটা শুনে রমাপতি বাবু কেমন যেন দমে গেলেন। হয়তো তিনি ভেবেছিলেন যে অনিরুদ্ধ আলমারিটা দেখেই হুড়হুড় করে সব বলে দেবে। নিচু স্বরে বললেন, বুঝতে পারছেন না? না, কিন্তু এমনটা করার কিছু কারণ তো নিশ্চয়ই আছে। বলছে আলমারিটা খুলে দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। অনিরুদ্ধ হাতল ধরে টান দিল। একটা বিশ্রী শব্দ করে কাঠের পাল্লাটা খুলে গেল। রমাপতি বাবু বললেন, এই শব্দটা কিছুতেই কমছে না, বুঝলেন? ভেবেছিলাম অনেক দিনের পুরনো তো, একটু তেল দিলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, কমলো না। কারণ এটা তৈরি করা হয়েছে এইভাবে যেন খুললে শব্দ হয়। এতে করে চোর যদি চুরি করতেও চায় তাহলেও ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। কথাটা শুনে রমাপতি বাবু বেশ অবাক হয়ে বললেন, সে কি মশাই, তাই নাকি? আমি তো ভেবেছিলাম। আচ্ছা, বেশ, ভালোই তো। অনিরুদ্ধ এইবার আলমারির ভেতরের সবগুলো তাক ভালো করে দেখতে শুরু করল। আমিও দেখলাম সেই সাথে, আর বুঝলাম আগেকার দিনে জমিদাররা কেন এমন আলমারি তৈরি করতেন। ভেতরে যে কতগুলো গুপ্ত কুটির আছে তার ইয়ত্তা নেই। কোনোগুলো আবার এমন যে প্রথমে বোঝাই যায় না যে তার পিছনে একটা করে ছোট মতো খোপ থাকতে পারে। অনিরুদ্ধ কিন্তু বেশ সহজেই সেই গুপ্ত খোপগুলো খুলল এবং তার ভেতরে আরও কোনো গুপ্ত খোপ আছে কিনা খুঁজতে লাগল। দেখলাম ওরই সব কর্মকাণ্ড দেখে রমাপতি বাবুর চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। তিনি বড় বড় চোখে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। তারপর খানিকটা হতভম্ব হয়ে বললেন, এ কি মশাই, এতদিন তো শুনেছি আয়নার ঘর হয়, এটা তো দেখছি তার থেকেও ঢের কিছু। আমি তো নিজেই জানতাম না যে এর ভেতরে এত কিছু আছে। প্রথমে তো ভেবেছিলাম যে ঠকেছি, কিন্তু এখন তো মনে হচ্ছে যে এমন একটা জিনিস একেবারে জলের দরে পেয়ে গেলুম। মানে কি ব্যাপার? অনিরুদ্ধ একটু হেসে বলল, এ তো কিছুই না। এসব বাদেও যে আরও যে কোনো গুপ্ত খোপ নেই তা বলতে পারছি না। যদি থাকে তাহলে আশ্চর্য হব না। তবে একটা কথা ভেবে বেশ হতাশ হলাম। অনিরুদ্ধ যতবারই লুকোনো খোপগুলো খুলছিল ততবারই ভেবেছিলাম এইবার কিছু না কিছু বেরিয়ে আসবে, কিন্তু না, কিছুই পাওয়া গেল না। পুরো আলমারি একেবারে ফাঁকা। কেবল রমাপতি বসু যে দু একটা জিনিস বাইরের তাকে রেখেছিলেন সেগুলো ছাড়া আলমারিতে আর কিছু জিনিস নেই। অনিরুদ্ধ আলমারির দরজা বন্ধ করতে করতে বলল, কিছুই তো নেই। রমাপতি বাবু খানিকটা যেন হতাশা নিয়েই বললেন, তাহলে এখন কি করবো বলুন তো মশাই? উপদ্রব তো দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এখনো তো তেমন কিছুই ঘটেনি। যদি কিছু ঘটে তাহলে জানাবেন। তখন না হয় দেখা যাবে। বলছেন ভয়ের কিছু নেই? আপাতত তো কিছুই দেখছি না। কিন্তু ভূতের উপদ্রবটা, সেটার কি করব? চলুন একবার বাড়ির পেছনটা দেখা যাক। হয়তো সেটা আপনার মনের ভুল, আর নয়তো কোনো দুষ্টু লোক শুধু শুধু ভয় দেখাতে চায়। এবার রমাপতি বাবু আমাদের তার বাড়ির পিছন দিকটায় নিয়ে গেলেন। জায়গাটা আগাছা আর ময়লায় ভর্তি। আমরা ময়লা স্তূপ আর আগাছা ঠেলে পাঁচিলটার কাছে এসে দাঁড়ালাম। বাড়ির সামনের দিকের পাঁচিলে তবুও যেটুকু শ্রী আছে, পিছনের দিকে তার বালাই নেই। রমাপতি বাবু ঠিকই বলেছিলেন, উপরের ঘরের জানালাটা বেশ উঁচুতে, তার উপর সেখানে পৌঁছানোর কোনো উপায় নেই। অনিরুদ্ধ একবার উপরের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো, আর তাকেই ওর ভ্রূজোড়া কেমন কুঁচকে গেল। এমনিতেই জায়গাটা ময়লা স্তূপ,
তার উপর চারিদিক থেকে একটা বোটকা গন্ধ ভেসে আসছে বাতাসের তালে তালে। দেখলাম এই সব কিছু এক প্রকার উপেক্ষা করেই অনিরুদ্ধ খানিকটা ঝুঁকে পড়ল মাটির দিকে, বলল, আপনার শোনার ভুল নয় রমাপতিবাবু। আমার অনুমান যদি ভুল না হয় তাহলে আপনি সত্যি কারো আওয়াজ শুনেছিলেন। ওর কথায় আমি একটু অবাকই হলাম। মাটির দিকে তাকিয়ে ঠিক কিসের ভিত্তিতে কথাটা বলল বুঝতে পারলাম না। কেন, তোমার এমনটা মনে হওয়ার কারণ? কারণ আছে অনিমেষ, কারণ আছে। এদিকে এসো, তাহলে তুমিও বুঝতে পারবে। আমি একটু কৌতূহল নিয়েই এগিয়ে গেলাম। তারপর অনিরুদ্ধ ঠিক যেখানে ঝুঁকে দাঁড়িয়েছিল সেদিকে তাকালাম। সত্যি বলতে কি বিশেষ কিছুই নজরে এলো না। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু বুঝতে পারছো না। আমি আবারও ভালো করে দেখলাম, না কিছুই নেই। ভেজা মাটি আর তার উপরে আশেপাশের ময়লা, আর তার চারপাশে কয়েকটা গর্তের মতো। গর্তগুলো পাশাপাশি, তবে পায়ের ছাপ নয়। গর্তগুলো কেন হয়েছে বলো তো? কেন? হয়েছে এই কারণে, এখানে একটা লম্বা মই জাতীয় কিছু রাখা হয়েছিল, আর সেই মই বেয়ে কেউ উপরে ওই জানালার কাছে গিয়েছিল। যদিও আমার ধারণা সে জানালার কাছে যেতে পারেনি, কারণ জানালাটা অনেক উঁচুতে, কিন্তু রাতের আওয়াজ তো, তাই রমাপতিবাবু বুঝতে পারেননি। কথাটা শুনে একটু চমকে উঠলাম। বললাম, তার মানে? তার মানে একটাই, হয়তো কেউ একজন চায় রমাপতিবাবু আলমারিটা ফিরিয়ে দিয়ে আসুক। কিন্তু আলমারিতে তো কিছুই ছিল না। তা হয়তো ছিল না, কিন্তু আলমারিটার দাম কিন্তু নেহাত কম নয়। বলে এবার সে রমাপতি বাবুকে প্রশ্ন করল, আচ্ছা, এমন কোনো কথা আছে যা আমাকে বলেননি কিংবা ভুলে গিয়েছেন? রমাপতি বাবু কিছু একটা যেন চিন্তা করতে লাগলেন। তারপর বললেন, একটা কথা না বলা হয়নি, ভেবেছিলাম হয়তো দরকারি তেমন কিছু নয়। ঠিক এই রকমই দেখতে আরও একটি আলমারি কিন্তু সেই দোকানে ছিল। দুটো আলমারি একই জায়গায় রাখলে পার্থক্য করা কিন্তু যায় না। কেন বলুন তো? এবার আমি করুণ মুখে অনিরুদ্ধর দিকে তাকালাম। সে একটু হেসে আমার এই মুখের অবস্থা দেখে খানিকটা উপেক্ষা করেই বলল, দোকানটার ঠিকানা আছে আপনার কাছে? হ্যাঁ, তা আছে, তা আছে। বেশি দূর নয়, চলুন না, আমার গাড়িতে করেই যাবেন না হয়। বেশ, তো তাহলে তো ভালোই হয়, চলুন। রমাপতি বাবুর গাড়িতে চেপে আমরা অতি কষ্টে পুরনো ফার্নিচারের দোকানে এসে পৌঁছতেই ভাগ্যক্রমে দোকানদারের সাথে দেখা হয়ে গেল। আমাদের ভাগ্য কিছুটা ভালোই বলতে হয়, কারণ রমাপতি বসুর গাড়িটা যদি মাঝপথে ক্লান্তি দূর করবার জন্য মিনিট খানেকও দাঁড়াতো, তাহলে আগামী 7 দিন আমরা দোকানদার মৃদুল ব্যাপারীর সাথে আর দেখা করতে পারতাম না। কোথায় কোন নিলাম হবে কালকে, আর তাই তিনি একেবারে আঁটঘাঁট বেঁধেই দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু দোকানের সামনে রমাপতি বসুকে দেখে যাত্রায় ভঙ্গ দিলেন। হাসি হাসি মুখে এগিয়ে এসে বললেন, কি মশাই, খাঁটি জিনিস দেবো বলেছিলাম, পেয়েছেন তো? ভদ্রলোকের এক কথা, আর কিছু লাগবে? রমাপতি বাবুও প্রত্যুত্তরে একটু হাসলেন। তারপর অনিরুদ্ধর দিকে ইশারা করে বললেন, ইনি হলেন ডিটেকটিভ অনিরুদ্ধ বাবু, আপনার সাথে একটু কথা বলবেন। ভদ্রলোক এইবার ঘুরে অনিরুদ্ধর দিকে তাকালেন, আর তাকাতেই দেখলাম ওনার মুখে লেগে থাকা একটু আগের হাসিটা কেমন যেন মিলিয়ে গিয়েছে। এর মধ্যেই অনিরুদ্ধর নাম যে কিছুটা ছড়িয়ে গিয়েছে সেটা ওনার কথা শুনেই বুঝতে পারলাম। অনিরুদ্ধ প্রতি নমস্কার করে বলল, না না, তেমন কিছুই নয়। আসলে মাসখানেক আগে ইনি আপনাদের এখান থেকে একটা আলমারি কিনেছিলেন। আলমারিটা সত্যি দারুণ, দেখেই পছন্দ হয়ে গেল, তাই ভাবলাম আমিও এমন একটা আলমারি নেব। কথাটা ওনাকে বলতেই তিনি বললেন না আপনার কাছে নাকি তেমনই একটা আলমারি আছে, তাই আর কি। অনিরুদ্ধর উপস্থিত বুদ্ধি দেখে মনে মনে তারিফ না করে পারলাম না। রমাপতি বসু যেন খানিকটা অবাকই হলেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন ওর মুখের দিকে, কিন্তু কিছু বললেন না। আর সেই সাথে দেখলাম অনিরুদ্ধর কথা শুনে মৃদুল ব্যাপারীর মুখেও আবারও সেই সৌজন্যতার হাসিটা ফিরে এসেছে। বললেন, আপনি ঠিকই বলেছেন অনিরুদ্ধবাবু, একই রকম আর একটা আলমারি ছিল। এখন নেই? আগে না, এমন জিনিস বেশি দিন থাকে না, বুঝলেন কি না। ওই তো রমাপতিবাবু যেদিন আসলেন তার 2 দিন পরই আলমারিটা একজন ভদ্রলোক নিয়ে চলে গেলেন। আশ্চর্য লোক মশাই, দামাদামি তো দূরের কথা, আলমারিটা দেখেই আমাকে অবাক করে দিয়ে টেবিলের ওপর একটা নোটের বান্ডিল রেখে একেবারে আলমারিটা নিয়ে চলে গেলেন। আমাকে কোনো কথা বলার সুযোগই দিলেন না। হ্যাঁ, আমি জানি এইসব জিনিসের দাম একটু বেশি হয়, আর তাছাড়া এই আলমারি দুটো নিয়ে কিছু কথা কানাঘুষো শুনেছি, বুঝলেন কি না। ওই জমিদার বাড়ির জিনিস নিয়ে যা হয় আর কি। শুনেছি এই দুটো আলমারিতে নাকি খোদ জমিদার মশাই বহু অমূল্য রত্ন লুকিয়ে রেখেছিলেন একটা সময়।
কিন্তু সত্যি বলছি অনিরুদ্ধবাবু, আমি কিন্তু এইসব কিছুই পাইনি। হয়তো জমিদার বাড়ির কেউ সেগুলো বের করে নিয়েছে, তবে এই কথাটা বেশ পাঁচকান হয়ে গিয়েছিল। আমার কি মনে হয় জানেন, ওই ভদ্রলোকও এমন কিছুর লোভেই হয়তো। কিন্তু তাই বলে একেবারে 10,000? ভাবতে পারছেন মশাই, যেখানে আমি 1,000 হলেও আর কোনো কথা বলতুম না। এই শেষ কথাগুলো শুনে আমার মুখটা হাঁ হয়ে গেল। 10,000 টাকা? লোকটা কি পাগল নাকি? তার উপর কোনো দামাদামি করেনি। যে ব্যক্তি একটা কাঠের আলমারির জন্য 10,000 টাকা দিতে পারে, তিনি ঠিক কত টাকাওয়ালা লোক? অনিরুদ্ধ দিকে তাকালাম আর দেখলাম এই প্রথমবার মুখ গম্ভীর হয়েছে ওর। বলল, তারপর আর কি, টাকা দিলেন, আলমারি নিলেন আর চলে গেলেন। তবে হ্যাঁ, কয়েকদিন পর আবারও এসেছিলেন। কথাটা শুনে অনিরুদ্ধর শান্ত দুটো চোখ যেন দপ করে জ্বলে উঠল। কেন? তেমন কিছুই না, জানতে চাইলেন এমন আর একটা আলমারি আমার কাছে আছে কিনা। আপনি কি বললেন? বললাম নেই। বলেননি যে আরেকটা ছিল কিন্তু বিক্রি হয়ে গিয়েছে, বা এমন কিছু জিজ্ঞেস করেনি? কই না তো, উনি শুধু শুনে আবার চলে গেলেন। কেন বলুন তো? অনিরুদ্ধ মৃদুলবাবুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবার জিজ্ঞাসা করল, দোকানে আপনিই থাকেন? আগে না, আমি খুব বেশি থাকি না, কাজের লোক আছে, তারাই সবটা দেখাশোনা করে। আচ্ছা, আপনি ছিলেন না তখন যদি সেই লোকটা এসে কাজের লোকের কাছে জিজ্ঞাসা করতে পারে? কথাটা শুনে মৃদুলবাবু গলা উঁচিয়ে ডাকলেন, সিধু, এইদিকে আয় তো বাপ। মালিকের ডাক শুনে একজন বছর 23-24-এর ছোকরা ছুটে আসলো। আচ্ছা, সেদিন যে বাবু এসে আলমারি নিয়ে গেল, তিনি আবার এসেছিলেন? এইবার সিধু নামের ছোকরাটা আমাদের পাশে দাঁড়িয়ে থাকা রমাপতি বাবুর দিকে তাকালো। আহা, উনি নয়, আর একজন বাবু এসেছিলেন না, তিনি আবার এসেছিলেন। সিধু বলল, ও হ্যাঁ, এসেছিলেন তো। এসে জিজ্ঞাসা করেছিলেন আমাদের কাছে যে আর কোনো আলমারি আছে কিনা। বললাম যে দুটো ছিল, দুটোই বিক্রি হয়ে গিয়েছে। আর কিছু জিজ্ঞেস করেছিলেন? আগে হ্যাঁ, জিজ্ঞেস করছিলেন যে কার কাছে বিক্রি করেছি। কিছু বলেছিস? আগে না। আচ্ছা ঠিক আছে, এবার যা। শুনলেন তো অনিরুদ্ধবাবু, এবার বলুন কি হয়েছে। আপনার সম্পর্কে যতটা শুনেছি তাতে আপনি যে আলমারি কিনতে আসেননি তা বুঝতে পারছি। ঘটনা কি? হ্যাঁ, কোনো তদন্ত নাকি? কেউ যে তদন্তের কথাও এমন হাসতে হাসতে বলে, সেটা আমার জানা ছিল না। ভদ্রলোকের চোখে মুখে আগাগোড়াই একটা হাসি হাসি ভাব, যেন সব কথায় ভারী মজা পাচ্ছেন। অনিরুদ্ধ আর কোনো কথা না বলে উঠে পড়ল। সে যে এমনভাবে কিছু না বলেই উঠে পড়বে, সেটা বোধহয় মৃদুলবাবু ভাবতে পারেননি। একটু অপ্রস্তুত কণ্ঠেই বললেন, সে কি মশাই, উঠে পড়লেন যে? কিছুই তো বললেন না। সময় আসলেই বলবো। আপনি একটা কাজ করতে পারবেন? কাজ? কি কাজ? সেই লোকটা যদি আবারও আসে তাহলে ওনার ঠিকানাটা একটু নিয়ে রাখবেন, আর বলবেন ওনার কাছে যে আলমারিটা বিক্রি করেছেন তেমনই একটা আলমারি আছে, সেটাও আপনি ওনার কাছেই বিক্রি করতে চান, কিন্তু সেটা আপনার হাতে নেই। আসলেই ফোন করবেন কিংবা খবর পাঠাবেন, তাই ঠিকানাটা দরকার। কথাটা শুনে তিনি রমাপতি বসুর দিকে অবাক হয়ে তাকালেন। বললেন, সে কি মশাই, এত সুন্দর একটা জিনিস বিক্রি করে দেবেন? না মানে নিজের বলে বলছি না মশাই, সে আমি খদ্দের পেয়েই যাব, কিন্তু আপনি কিন্তু এমন জিনিস আর পাবেন না, এই বলে দিলুম। আর কোনো কথা না বলে অনিরুদ্ধ দোকানের বাইরে বেরিয়ে এলো। আমরাও পেছন পেছন বেরিয়ে এলাম। এইটা কি হলো মশাই? আমি তো আলমারিটা বিক্রি করব না। সে করতেও হবে না। আমার মনে হয় আপনার উপর বিপদ এখনো না আসলেও আসতে খুব বেশি দেরি নেই। যে ব্যক্তি পুরনো কাঠের আলমারির জন্য 10,000 টাকা দিতে পারে, সে আলমারিটা পাওয়ার জন্য আরো কত কি করতে পারে তার কি ঠিক ঠিকানা আছে? কথাটা শুনে ভদ্রলোকের মুখ একেবারে চুপসে গেছে। ধরা ধরা কণ্ঠে বললেন, সে কি বলছেন মশাই? সে কি প্রাণটা হারাতে হবে নাকি? এতটাও কিছু করবে বলে মনে হয় না। ভয় দেখাবে হয়তো, আর তাতেও কাজের কাজ না হলে তখন করতেও পারে, বলা যায় না। কিন্তু প্রশ্ন হলো কেন? আলমারিতে কি এমন জিনিস থাকতে পারে যেটার মূল্য 10,000-এর কাছে কিছুই না? কেমন যেন একটা সন্দেহের গন্ধ আসছে নাকে অনিমেষ। সরল বিষয়টাই এবার কেমন যেন পেঁচালো লাগতে শুরু করেছে। চলো। বলেই অনিরুদ্ধ আমাদের একেবারে অবাক করে দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো এবং কিছুক্ষণ পরেই একটা ট্রামে উঠে পড়ল। অগত্যা আমিও ছুটতে ছুটতে ট্রাম ধরলাম। আর একটু হলেই একেবারে পড়েই যেতাম। ভাগ্য ভালো দরজায় হাতলটা ছিল, এতেই যা রক্ষা। শেষবারের মতো রমাপতি বসুর অমন ফুটো বেলুনের মতো মুখখানা চোখে পড়েছিল।
তিনিও আমাদের কাণ্ডে এতটাই হতবুদ্ধি হয়ে গিয়েছেন যে আমাদের বাধা দেওয়া তো দূরের কথা, শেষ প্রশ্নটাও করার কথা ভুলে গিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন। ট্রামে চেপে দেখলাম অনিরুদ্ধ একটা সিট দখল করেছে। আমিও গিয়ে ওর পাশে বসলাম। বললাম, কি হলো বলো তো, এমন হঠাৎ করে চলে আসলে? অনিরুদ্ধ এতক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এইবার আমার দিকে ফিরে মৃদু হেসে বলল, কেন, তোমার বুঝি রমাপতিবাবুর গাড়িতে ফেরার ইচ্ছে ছিল নাকি? না না, তা নয়, তাহলে আর এবেলা বাড়ি ফেরা হতো বলে তো মনে হয় না। কিন্তু তাই বলে এভাবে হঠাৎই ট্রামে চাপার পিছনে কোনো কারণ আছে নিশ্চয়ই? কোনো কারণ নেই অনিমেষ, সব কিছুর পেছনে কারণ থাকতে নেই। বাবা, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। এতদিন তুমিই বলেছ প্রত্যেকটা কাজের পিছনেই কোনো না কোনো কারণ থাকে, আর আজকে নিজেই পাল্টে খেলে। ভূতেরা রাম নাম নেয় না বলছো? হ্যাঁ, তেমনটাই তো শুনেছি, যদিও ভূত আছে কিনা সেটা জানি না। অনিরুদ্ধ আর কোনো কথা বলল না, আবারও জানালার দিকে মুখ করে বসে থাকলো। আমিও ছাড়বার পাত্র নই, আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা অনিরুদ্ধ, আলমারিতে কি এমন মহামূল্যবান বস্তু থাকতে পারে বলো তো? যার কারণে লোকটা একেবারে না বলেই 10,000 টাকা দিয়ে দিল। সেটাই তো প্রশ্ন। উত্তরটা শুনে আমি আর কথা বাড়ালাম না। জানি এখন খুঁচিয়ে কোনো লাভ নেই, অগত্যা হাল ছাড়তেই হলো। পরের দিন সকালবেলা সবে মাত্র ঘুম থেকে উঠি করছি, হয়তো আবারও একবার গড়িয়ে নিতাম, কিন্তু এমন সময় দরজায় পরপর কয়েকবার নক করার শব্দ শুনলাম। মনে হলো দরজার ওপাশে যিনি আছেন একেবারে দরজা ভেঙে ভেতরে ঢোকার ব্রত নিয়েছেন। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দিতেই ঝড়ের মতো যিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, তিনি আর কেউ নন, স্বয়ং রমাপতি বসু। ভদ্রলোকের চোখে মুখে আতঙ্ক একেবারে ঠিকরে বেরিয়ে আসছে। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বললেন, অনিরুদ্ধবাবু নেই, সর্বনাশ হয়ে গিয়েছে। রমাপতি বাবুর এমন কথায় খানিকটা চমকেই উঠলাম। সর্বনাশ হয়ে গিয়েছে? কেমন সর্বনাশ? ঘটনা যে কিছু একটা ঘটেছে সেটা ওনার চোখ মুখ দেখেই বুঝতে পারলাম। তাই কোনো কথা না বলে প্রথমেই বসতে বললাম, বসুন, আমি অনিরুদ্ধকে ডেকে দিচ্ছি। মিনিট 5 পর অনিরুদ্ধ ঘর থেকে বেরিয়ে এলে তিনি যে ঘটনার বর্ণনা দিলেন তা ঠিক এইরকম। রাত 1টা কি 2টো, রমাপতি বসুর ঘুম সবে মাত্র ধরেছে। এমন সময় জানালায় সেই নাকি শব্দ, বলছে, আলমারি দাও, আলমারি দাও। অন্যদিন এইটুকুতেই সীমাবদ্ধ থাকত, কিন্তু এইবার যেন আরও বেড়ে গেছে কয়েক গুণ। প্রথমে ছাদে, তারপর ঘরের প্রতিটা জানালায়, এমনকি দরজাতেও ধূপধাপ আওয়াজ হতে শুরু করেছে। আওয়াজটা এতটাই তীব্র আর জোরালো, মনে হলো এই বুঝি ঘরের ছাদ, জানালা আর দরজা ভেঙে হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়বে। রমাপতি বসু এমনিতেই ভীতু মানুষ, তার উপর এমন কর্মকাণ্ডে একেবারে ভয়ে কাঠ হয়ে গেলেন। তিনি ভুলেও দরজা খুললেন না। উপদ্রব চলেছে প্রায় ঘণ্টা 2। তারপরও তিনি দরজা খুললেন না। তখন বোধহয় এক প্রকার বাধ্য হয়ে উপদ্রবটা কমল। সকালবেলা তিনি যখন ভয় ভয় কোনো রকমের দরজা খুলে বেরিয়ে এলেন, তখন সামনের দৃশ্য দেখে তার হৃৎকম্পন বন্ধ হওয়ার জোগাড়। তিনি দেখলেন দরজার সামনেই কতগুলো হাড়গোড় পড়ে আছে, হাত পা, এমনকি একটা দূরে নাকি একটা মাথাও পড়ে আছে। আর শুধু তাই না, তিনি যে চেয়ারে প্রত্যেক দিন বিকেলে বসে থাকতেন সেখানে বসে আছে একটা আস্ত কঙ্কাল। ভাবটা এমন যে সারা রাতের দাপাদাপির পর বোধহয় বেচারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। রমাপতি বাবু এমন দৃশ্য দেখে আর বিন্দুমাত্র দেরি করেননি, সোজা ছুটে চলে এসেছেন এখানে। সবটা শুনে অনিরুদ্ধ জিজ্ঞাসা করল, ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসেছেন তো? প্রশ্নটা শুনে রমাপতি বাবু একেবারে কাঁচুমাচু হয়ে বললেন, আর দরজা, প্রাণ বুঝি গেল এটা ভেবেই ছুটে এসেছি। ভাগ্য ভালো ড্রাইভারটা নিচের ঘরেই থাকে। এবার কি হবে মশাই? হ্যাঁ, কি হবে এবার? অনিরুদ্ধ উঠে দাঁড়ালো, বলল, তৈরি হওয়ার সময় নেই অনিমেষ, এখনই একবার যেতে হবে, চলো। কোথায় মশাই? হ্যাঁ, আপনার বাড়িতে, চলুন চলুন। এইবার আর আমরা রমাপতি বাবুর গাড়ি নিলাম না, একটা ট্যাক্সি দাঁড় করিয়ে সোজা রওনা দিলাম। যদিও এতে রমাপতি বাবু একটু আপত্তি করেছিলেন, কিন্তু অনিরুদ্ধ কোনো কথাই কানে তুলল না। আধ ঘন্টার মধ্যেই আমরা যখন রমাপতি বাবুর জীর্ণদেহ বাড়ির সামনে এসে পৌঁছলাম, তখন চারিদিকের পরিবেশ বেশ শান্ত। অনিরুদ্ধ ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে, এমনকি খুচরো পয়সা ব্যালেন্স না নিয়েই ছুটে গেল বাড়ির ভেতরে। আমরাও পিছন পিছন গেলাম। গিয়ে দেখলাম কোথায় কঙ্কাল, কোথায় কি, সব ফাঁকা। ঘরের দরজাও হাট করে খোলা। অনিরুদ্ধ এক মুহূর্তের জন্য বাইরের দৃশ্যটাতে চোখ বুলিয়ে নিয়ে বলল, যা ভেবেছিলাম,
বলেই ঝড়ের মতো ঘরের ভেতরে প্রবেশ করল। আমরাও গেলাম, আর গিয়ে দেখলাম কি হয়েছে তা জানি না, কিন্তু ঘরের সমস্ত আসবাবপত্র তো বটেই, সেই সাথে আলমারিটার উপর দিয়েও যেন ছোটখাটো একটা ঝড় বয়ে গিয়েছে। ঘরে সব কিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারির সবগুলো কুঠুরি শুধু খোলাই হয়নি, দু একটা খুলতে না পেরে একেবারে হ্যাঁচকা টান দিয়ে ভেঙে গিয়েছে, আর সেই ভাঙা টুকরোগুলো পড়ে আছে মেঝেতে। রমাপতি বসুর চেহারা একেবারে দেখবার মতন এখন। তিনি যেন ঘোর কেটে বেরিয়ে আসতেই পারছেন না। বললেন, এ কি, দিনের বেলা তো ভূত আসে নাকি? অনিরুদ্ধ এই কথায় কোনো জবাব দিল না। আমার দিকে ইশারায় বলল আলমারিটা তুলে ধরার জন্য। আলমারিটা বেশ ভারী, কিন্তু দুজনে মিলে ওঠানো যাবে বলেই মনে হচ্ছে। ধরলাম, তারপর সেটাকে দেওয়ালের কাছ থেকে তুলে একেবারে ঘরের মাঝখানে টেনে আনলাম। সত্যি গরম মাঝারি হলে কি হবে, বেশ ভারী। অনিরুদ্ধ এবার আবারও গতকালের মতন সবগুলো খোপ খুলতে শুরু করেছে। প্রায় আধ ঘন্টা চলল এই চুলচেরা তদন্ত, কিন্তু আজকেও কিছুই বের হলো না। একটা জিনিস লক্ষ্য করলাম, রমাপতি বাবু সত্যি বলেছিলেন আয়না ঘর। আয়না ঘরে ঘুরলে যেমন বেরোবার রাস্তা খুঁজে পাওয়া যায় না, এখানেও ঠিক কতগুলো ছোট ছোট পায়রার মতো খোপ কতভাবে লুকোনো আছে, খুঁজে বের করা সত্যি খুব জটিল। পুরো আলমারিটাই যেন একটা গোলক ধাঁধা। অনিরুদ্ধ গম্ভীর, খানিকটা হতাশভাবেই যেন বলল, না অনিমেষ, কিছু হয়তো সত্যি ছিল, কিন্তু সেগুলো বোধহয় আর রক্ষা হলো না। হ্যাঁ, তাহলে কি যারা এই ঘরে এসেছিল তারাই? হতে পারে, আবার নাও হতে পারে। একটা জিনিস বুঝতে পারছি না, আলমারির এই খোপগুলো ভাঙা হলো কেন? চাইলেই তো খুলে ফেলা যেত। হয়তো সে জানে না তাই ভেঙেছে। থাক মশাই থাক, আমার আর রেখে কাজ নেই। আজকেই দোকানে বলে আসবো, তারা নিয়ে যাবে। একটা আলমারির জন্য শেষে কিনা ভূতের হাতে নিজে প্রাণটা হারাবো নাকি? না 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 না। অনিরুদ্ধ কিন্তু রমাপতি বাবুর কথার কোনো ভ্রুক্ষেপ করল না। সে আলমারিটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বুঝলাম সে হয়তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে আলমারিটাতে কিছুই নেই। আলমারিটা দেয়ালের কাছ থেকে সরানো হয়নি, তার মানে পেছনের দিকে কোনো গুপ্ত দরজা থাকলেও থাকতে পারে। কথাটা গম্ভীর কণ্ঠে বলেই সে এবার আলমারির পিছন দিকটা খুব ভালো করে দেখতে শুরু করলো। আমিও দেখলাম তেমন কোনো ছোট দরজা বা সেই জাতীয় কিছু চোখে পড়ল না। পিছনের দিকটা সমান, এই দিকে কোনো কারুকাজ করা নেই। হঠাৎ অনিরুদ্ধ বলল, অনিমেষ, ধরো তো আলমারিটা, একটু শুয়ে দাও তো বিষয়টা, নিচের দিকটা কিছু আছে কিনা দেখি। কথাটা শুনে একটু অবাক হলাম বটে, কিন্তু তবু হাত লাগালাম। সত্যি আলমারিটা বেশ ভারী। দুজনে মিলে কোনো মতেই সেটাকে কাত করে দিতে বেশ খানিকটা বেগ পেতে হলো। রমাপতি বাবু একটু দূরে দাঁড়িয়ে আমাদের এসব কাণ্ড দেখে যাচ্ছেন। আলমারিটা কাত করে দিতে নিচের অংশটা বেরিয়ে পড়ল। বেশ সাধারণ গঠন, আর 10-5টা আলমারির নিচটা যেমন হয় তেমনই, অস্বাভাবিক কিছুই নেই। তবুও অনিরুদ্ধ কেন যে বারবার খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল বুঝতে পারলাম না। ওর কর্মকাণ্ড যদিও সবটা আমি এমনিতেও বুঝতে পারি না। এমন সময় দেখলাম অনিরুদ্ধ আলমারির 6টা পায়া ধরে টানাটানি করছে। যদিও 6টার একটাও খুলে আসলো না। হয়তো সে ভেবেছিল মোটা মোটা কাঠের পায়াগুলো অনায়াসেই খুলে আসবে, কিন্তু আসলো না দেখে একটু হতাশই হলো বোধহয়। বিড়বিড় করে বলল, আশ্চর্য, 6টা পায়ের মধ্যে মাছের দুটো এত মোটা কেন? এমনটা তো আগে দেখিনি। বিষয়টা আমিও যে লক্ষ্য করিনি তা নয়, করেছি। অনিরুদ্ধ এবার সেই মাঝের পায়া দুটো প্রাণপণে টান দিল। একবার ঘোরানোরও চেষ্টা করল, একবার পাশেই পড়ে থাকা একটা কাঠের টুকরো দিয়ে কয়েকবার আঘাতও করল, আর করতেই যেন পুরো শরীরে একটা চমক খেয়ে গেল। একবার, দুবার, 3বার টোকা দিতেই সে প্রায় চিৎকার করে বলে উঠল, অনিমেষ, ভেতরটা ফাঁপা। কথাটা শুনে আমি চমকে উঠলাম। অনিরুদ্ধ আবার বলল, বোধহয় খুলবে না। দেখো তো আশেপাশে লোহার কিছু পাও নাকি, ভেঙে ফেলতে হবে। রমাপতিবাবু, একটা পায়া ভাঙলে আপনার নিশ্চয়ই আপত্তি থাকবে না। ভেঙে ফেলবেন? হ্যাঁ, পায়া সবসময় পুরো ভরাট হয়, কিন্তু এটা ফাঁপা। হয়তো খোলার কোনো উপায় আছে যেটা আমার জানা নেই, তাই ভাঙতেই হবে। অসুবিধা নেই, পরে একটা লাগিয়ে নিলেই হবে। এরপর রমাপতি বাবু আর কোনো আপত্তি করলেন না, বরং তিনি পাশের ঘর থেকে একটা হাতুড়ি এনে দিলেন অনিরুদ্ধর হাতে। অনিরুদ্ধ অতি সাবধানে মাঝখানের একটা পায়ায় আঘাত করতে লাগল। কাজটা সাবধানে করা হলো বলেই হয়তো একটু বেশি সময় লাগলো। অবশেষে মিনিট 5 পরে আলমারি থেকে খুলে আসলো পায়াটা, আর খুলে আসতেই আমার আর অনিরুদ্ধর দুটো চোখ যেন ঝলসে গেল ভেতরে থাকা জিনিসগুলোর দিকে তাকিয়ে।
আমি বিস্মিত চোখে দেখলাম মোটা ফাঁপা কাঠের পায়ার গায়ের সাথে আঠা দিয়ে লাগানো রয়েছে রাশি রাশি লাল নীল সাদা হলুদ হীরের টুকরো। জিনিসগুলো একেবারে খাঁটি, আর তা নতুন করে বলে দিতে হয় না। অনিরুদ্ধ আরও একটা পায়া খুলে ফেলল একইভাবে। সেগুলো থেকেও একইভাবে বেরিয়ে আসলো ছোট ছোট রং বেরঙের হীরের টুকরো। রমাপতি বাবুর দুই চোখ বিস্ফারিত। বেশ কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই। অবশেষে অনিরুদ্ধই বলল, এই হীরাগুলোর বর্তমান মূল্য কত জানি না, কিন্তু এসবের জন্য এখনো যে খুন খারাপই হয়নি সেটাই আশ্চর্যের। রমাপতি বাবু ঘোর যেন কাটছেই না। তিনি এক দৃষ্টিতে টেবিলের উপর ঝকঝক করতে থাকা পাথরগুলোর দিকে তাকিয়ে আছেন, কিছুই বলছেন না। আমি গুনে দেখলাম দুটো পায়া মিলিয়ে মোট 12টা ছোট ছোট হীরে। অনিরুদ্ধ বলল, রমাপতিবাবু, আপনি একটা কাজ করুন, হয়তো আবারও আপনার উপর আক্রমণ হতে পারে। এবার অল্পের উপর দিয়ে গিয়েছে, কিন্তু এবার প্রাণের উপর দিয়েও যেতে পারে। আজই এই আলমারিটা ফিরিয়ে দিয়ে আসবেন। যদি কারণ জানতে চায় তাহলে বলবেন এটা ভুতুরে আলমারি। সেই সঙ্গে এতদিন যাবৎ যা ঘটেছে সব বলবেন, কেবল আজকের ঘটনাটা ছাড়া। আর তাই আপনি রাখবেন না। আর হ্যাঁ, পায়া দুটো আমি আবারও লাগিয়ে দিচ্ছি। আশা করি প্রথম দেখায় বোঝার কথা নয়। ঘণ্টাখানেকের মধ্যে আবারও আলমারিটা নিজের রূপে ফিরে এলো। সত্যি অনিরুদ্ধর এলেম আছে বলতে হয়। দেখে বিন্দু মাত্র বোঝার উপায় নেই যে পায়া দুটো আলমারি থেকে কখনো খোলা হয়েছিল। তবে হ্যাঁ, হালকা একটু রং চটে গিয়েছে ঠিকই, কিন্তু এত পুরনো একটা জিনিস, এটুকু তো হয়েই থাকে। রমাপতি বসু কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কিন্তু মশাই, এইগুলো আমি কি করব? তা তো আমি বলতে পারবো না, যদিও জিনিসগুলো আপনার নয়। যিনি এই আলমারিটা তৈরি করিয়েছিলেন ওনার। আর জিনিসগুলো যেন নিরাপদে থাকে তাই তিনি দুটো একই ধরনের আলমারি তৈরি করেন এবং এটির মধ্যেই হীরাগুলো লুকিয়ে রাখেন। এতে লোকের চোখে ধুলো তো বটেই, সেই সঙ্গে কোন আলমারিতে জিনিসগুলো আছে সেটা খুঁজতেও সময় লাগবে। এটাই হয়তো চেয়েছিলেন তিনি। কিন্তু ওনার মৃত্যুর পর বহু হাত ঘুরে এটা এখন আপনার হাতে এসে পৌঁছেছে, তাই এখন এর মালিক আপনি। বলছেন কি মশাই, শেষে কিনা একটা 3000 টাকার আলমারি কিনে চোখের পলকে বড় লোক হয়ে গেল? তা হলেন বই কি। আর হ্যাঁ, যা বললাম সেটা করবেন। পারলেই কলকাতাতেই থাকার দরকার নেই। এখন তো আর টাকার অভাব নেই আপনার। চাইলে একটা বাড়ি, আর হ্যাঁ, অবশ্যই একটা গাড়ি কিনতেই পারেন। চললুম। সে কি মশাই, চললুম বললেই হয় নাকি? আরে আপনি না থাকলে এই জিনিসগুলো কি আমি পেতাম নাকি? হ্যাঁ, আর তাই বলেই টেবিলের উপর থেকে একটা হলুদ হিরে নিজের 2 আঙুলের মাঝখানে অতি সাবধানে তুলে নিয়ে অনিরুদ্ধর দিকে এগিয়ে দিয়ে বললেন, এইটা আপনার পারিশ্রমিক। ভালোবেসেই দিলুম না হয়। হ্যাঁ। অনিরুদ্ধ প্রথম দিকটা একটু আপত্তি করল বটেই, কিন্তু রমাপতি বাবুর জেদের কাছে হার মানতে হলো। আমরা সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে অনিরুদ্ধ বলল, মন্দ হলো না, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যাবে। কি বলো অনিমেষ? আমি একটু ভ্যাবাচেকা খেয়েই বললাম, হ্যাঁ, ভবিষ্যতের জন্য মানে? সে সময় এলেই বুঝতে পারবে। এবার চলো। এতক্ষণ ধরে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে একেবারে তোলপাড় করে যাচ্ছিল। এবার সেটা বললাম, আচ্ছা, সেই লোকটার পরিচয় তো জানা হলো না। ওসব ছাড়ো। তাছাড়া তিনি তো এমন কিছু করেননি যাতে তাকে খুঁজে বের করে পুলিশে দেওয়া যেতে পারে। হয়তো এই হীরের কথাটা তিনি কোথাও শুনেছিলেন, কিন্তু আফসোস হচ্ছে, বুঝলে অনিমেষ? আফসোস কেন? আমি নিশ্চিত লোকটা আবারও এই আলমারিটাই কিনবেন এবং কিছুই খুঁজে পাবেন না। শুধু শুধু টাকাগুলো জলে গেল। একবার তো একেবারে তন্ন তন্ন করে খুঁজেছেন, আবার কিনবেন নাকি? হ্যাঁ, তেমনটাই মনে হয়, কারণ তিনি নিশ্চিত এই দুটোর একটার মধ্যেই লুকোনো আছে সেই মহামূল্যবান রত্ন। দরকারে দুটোই ভেঙে চুরমার করে দেবেন। যদিও একটির অবস্থা এখন কি তা বলতে পারছি না। গুণীজনেরা সত্যি বলে, কি বলে? খুঁজি খুঁজি নারী যে পাবে